অপারেশন সিন্দুরের পর এবার অপারেশন কেল্লার আর আজকে কথা হবে সেটা নিয়ে ডেফিনেটলি, কিন্তু তার পাশাপাশি আরো অনেকগুলো দিক রয়েছে যেগুলোর উত্তর খুঁজে পাইনি এখনো। চেষ্টা করব আজকে যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের কাছ থেকে যদি সেই উত্তর পাওয়া যায়। তার আগে জানিয়ে রাখি, অপারেশন কেল্লার আজকের যেটা ব্রেকিং নিউজ ছিল, দিনভর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন আপনারা, এবং 3 জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। এবং আবারও হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি, যেভাবে তারা জীবন বাজি রেখে একটার পর একটা অপারেশন করে চলেছেন, তাতে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। কিন্তু জম্মু কাশ্মীরের সার্বিক ছবিটা ঠিক এই মুহূর্তে কি? ওখানকার সাধারণ মানুষের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলছেন, তারা যে কথা বলছেন যে এইভাবে প্রতিনিয়ত টেনশন নিয়ে আর কতদিন চলতে হবে। অনেকে কথা বলছেন যে যখন এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তখন একবারেই সমস্ত ক্ষতি স্বীকার করে পিওকেটা নিয়ে নিলে হয় না। কিন্তু এটা ওইভাবে যদি আমরা ভাবি যে নিয়ে নিলে হয় না, তার পেছনে অনেক কিছু থাকে, সেগুলোও বুঝতে হয়। যাই হোক, আজকে শুরুতে এই খবরটা আরেকবার একটু আপনাদের দিয়ে রাখতে চাইবো যে অপারেশন কেল্লার উপত্যকায় জারি রয়েছে সন্ত্রাস দমন প্রক্রিয়া, এবং 3 জন জঙ্গি তাদেরকে ইতিমধ্যে নিকেশ করা সম্ভব হয়েছে। উপত্যকায় লুকিয়ে থাকা আরও জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে ইতিমধ্যেই। সেনা জঙ্গি গুলির লড়াইতেই এই 3 জঙ্গি নিকেশ হয়, এবং এই 3 জনেই লস্কর-ই তৈয়বার সদস্য বলে জানতে পারা যাচ্ছে। কি কি উদ্ধার হয়েছে আরেকবার বলে রাখি, আপনারা জানেন যদিও দিনভর দেখেছেন। AK-47 এর পাশাপাশি বেশ কিছু অস্ত্র, ম্যাগাজিন উদ্ধার হয়েছে। 2 ঘন্টা সেনা জঙ্গির গুলির লড়াই চলে, বাহিনীকে লক্ষ্য করে গুলি আর পাল্টা গুলি সেনার। 3 জন, আবারও বলছি, 3 জন জঙ্গি নিকেশ হয়েছে। কিন্তু এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পায়নি যে 4 জঙ্গি 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে ওই নারকীয় হত্যালীলা চালিয়েছে, তাদের কি সন্ধান মিলেছে? তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি তো শুরু হয়েছে, আপনারা জানেন, দেখেছেন। NIA তদন্ত চলছে, মাথার দাম ধার্য হচ্ছে এক একজনের। কিন্তু তারপরেও 4 জন জঙ্গিকে খুঁজে পাওয়াটা মুশকিল হচ্ছে এই কারণে, কারণ এই তথ্য আসছে সামনে যে এরা ওখানে সাধারণ মানুষের মধ্যে মিশে আছে। আর ভয়টা এই কারণেই যে এখনো তাহলে কাশ্মীরে সাধারণ মানুষ যারা পর্যটন থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন বা করার রাস্তাটা তৈরি করার পরেও সেখানে না গিয়ে সেই সন্ত্রাসেই মদত দেওয়ার চেষ্টা করছেন। আমি আবার বলবো, কিছু সংখ্যক এমন মানুষ নিশ্চয়ই এখনো কাশ্মীরে রয়ে গিয়েছেন যারা বিকাশের বদলে, উন্নয়নের বদলে হাতিয়ার হাতে তুলে নিতে বা হাতিয়ারের ধারক বা বাহককে সাহায্য করতে এগিয়ে আসছেন। কেন? ডেফিনেটলি আমার দেশের সরকার আবারও এটা নিয়ে ভাবনা চিন্তা করবে কিভাবে এদের হাত থেকে অস্ত্র সরানো যায়, এদের আবারও এই উন্নয়নের যে মূল যোগ্য তাতে ফেরানো যায়। কিন্তু সেটা পরের বিষয়। এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হলো, এবং তারপরে আমরা দেখলাম পাকিস্তান যেটা বরাবর করে আসে, সিজফায়ার ভায়োলেশন, তারা আবার শুরু করেছে, এবং এই সিজফায়ার ভায়োলেশনের পর ভারতের পাল্টা প্রতিক্রিয়া, তাও আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ বিরতি এই মুহূর্তে চললেও সেই যুদ্ধ বিরতি কি কারুর কথায় চলছে? কোনো অঙ্গুলি হেলনে চলছে? কি কারণে হঠাৎ করে এই দুটো দেশের মাঝখানে কোনো তৃতীয় শক্তি ঢুকে পড়ার চেষ্টা করছে? কেন বলছি? আমেরিকার কয়েক দিন ধরে আমরা দেখছি যে ধরনের মন্তব্য সামনে আসছে, যে ভূমিকা আমরা দেখছি, কিছুটা আশ্চর্য হচ্ছে বই কি। এবং আমার দেশের বিষয়, আমেরিকা কিভাবে সেখানে এই ধরনের মন্তব্য করতে পারে? প্রধানমন্ত্রী গতকালের পর আজকেও খুব স্পষ্টভাবে, পরিষ্কারভাবে যে কথা বলছেন যে আমার দেশের বিষয় আমি বুঝবো, কারণ আমার শর্তে, আমার যে সমস্ত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আমি সিদ্ধান্ত নিয়ে জঙ্গি নিকেশ করব। খুব স্পষ্ট বার্তা। কিন্তু তারপরেও আমেরিকা এই সাহস দেখাবে কেন, বা সেই জায়গাটা আমেরিকার পায়ের তলায় কেন আছে, এই প্রশ্ন আমি তুলব। তার আগে গতকাল প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া, আজকে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া, ওই যেখানে উনি বারবার এই কথা বলছেন যে আপনি শর্তों पर, अपनी तरीकों पर जवाब दे के रहेंगे, अपनी शर्तों पर। আত্মনির্ভর ভারত, আর ভারত যা করবে নিজের সিদ্ধান্তে করবে। কি বলেছেন প্রধানমন্ত্রী, দেখুন।
ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। पाकिस्तान की गुहार के बाद भारत ने सिर्फ अपनी सैन्य कार्रवाई को स्थगित किया। अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे। ये जवाब अपनी शर्तों पर, अपने तरीके से देंगे। हमें दुश्मन को याद दिलाते रहना है, ये नया भारत है। अब फिर कोई टेरर अटैक हुआ तो भारत जवाब देगा, पक्का जवाब देगा। ये हमने सर्जिकल स्ट्राइक के समय देखा है, एयर स्ट्राइक के समय देखा है, और अब तो ऑपरेशन सिंदूर भारत का न्यू नॉर्मल है। ख्वाজা আসিফের কিছুদিন আগে একটা রিয়াকশন নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, যেখানে উনি সরাসরি বলেছেন যে উই ডুইং ফর আমেরিকা, মানে আমরা এটা করে থাকি, সন্ত্রাসবাদে আমরা মদত দিই এবং সেটা আমেরিকার জন্য করে থাকি। যাই হোক, আমি পরবর্তী ক্ষেত্রে সেটা শোনাবো আপনাদের। পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমেরিকার ভূমিকা নিয়ে ডেফিনেটলি আছে এবং খানিকটা আছে অবশ্যই চীনের ভূমিকা নিয়েও কথা বলা। আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন একটু তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা নীলাঞ্জন দাস। প্রথমে নীলাঞ্জন বাবুকে স্বাগত জানাবো। নীলাঞ্জন দাম, স্বাগত জানাবো নীলাঞ্জন বাবু আপনাকে। এবং আমার সঙ্গে তার পাশাপাশি পার্থদা রয়েছেন, পার্থ মুখোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র, পার্থদাকেও স্বাগত জানাই। দীপ্তিমান দা রয়েছেন, দীপ্তিমান বসু বিজেপি মুখপাত্র, দীপ্তিমান দাকে স্বাগত জানাবো। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল, মহানন্দা দিকে স্বাগত জানাই। দিদিকে অনেকদিন পরে আজকে প্যানেলে পেলাম, যাই হোক আমি আসবো দিদির কাছে। কিন্তু এই যে এই প্রশ্নের উত্তরগুলো যেটা আমি বারবার বলছি যে আমেরিকার এই ভূমিকা কি কারণে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দিলেন, মানে প্রথমত এটা কিভাবে উনি দিতে পারেন, আর দিয়েছেন বেশ ভালো কথা। ব্যবসা বন্ধের হুঁশিয়ারিতে, মানে এটা ট্রাম্পের দাবি অনুযায়ী আমি বলছি, ব্যবসা বন্ধের হুঁশিয়ারিতে যুদ্ধবিরতি কেন? ওনার কেন মনে হচ্ছে যে ব্যবসা বন্ধের কথা আমি বললে এই সিজ ফায়ার ভায়োলেশন যেটা পাকিস্তান করেছে, যার ফলে ভারতকে এই ভূমিকায় যেতে হয়েছে, সেটা বন্ধ হবে, অর্থাৎ যুদ্ধবিরতিতে যাবে দুই দেশ। এবং দ্বিতীয়ত, পাকিস্তান এবং ভারতকে, এই দুই দেশের প্রধানমন্ত্রীকে এক সারিতে রাখতে পারেন ডোনাল্ড ট্রাম্প কোন জায়গা থেকে, এটা একটু জানার চেষ্টা করবো। আমি মহানন্দা দিকে একটু শুরু করবো আজকে। মহানন্দা দি, আপনার কি মূল্যায়ন এই বিষয়ে, আমেরিকার ভূমিকা এবং এই ধরনের মন্তব্য ট্রাম্পের? প্রথমেই বলে রাখি যে আমেরিকা যে কথাটাই বলুক না কেন, সেটার পেছনে মূলত কমার্শিয়াল ইন্টারেস্টটা মূলত কাজ করে। এবারে এই যে পুরো বিষয়টা, ভারতবর্ষ পাকিস্তান যুদ্ধ ইত্যাদি সন্ত্রাসবাদ, সবকিছুকেই কিন্তু আমেরিকা বা ট্রাম্প বিশেষ করে তারা এইভাবে দেখে যে এটা এশিয়ার দুটো কান্ট্রি, দীর্ঘদিন ধরে এদের মধ্যে একটা লড়াই, অর্থাৎ সেই প্রতিবেশীর মতো, মানে গৃহযুদ্ধের ক্ষেত্রে প্রতিবেশীর হস্তক্ষেপ যেমন কাম্য নয়, ঠিক এক্ষেত্রেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, বা যে কোনো মানুষই আমরা সবাই সেটা বলবো যে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ আমরা চাই না। এবং এই যুদ্ধের সময় বা এই যে সন্ত্রাসের সময় আমেরিকা কিন্তু বরাবরই যে স্টেটমেন্টগুলো দিয়েছে থ্রু ট্রাম্প বা অন্য, তারা দিদি শোনা না, সম্ভবত কোনো টেকনিক্যাল ত্রুটি হচ্ছে। দিদি আমি আসবো আপনার কাছে, দিদি মহানন্দাদি রয়েছেন, কোনো বোধহয় টেকনিক্যাল এরার হচ্ছে। যাই হোক, নিরঞ্জন বাবুর কাছে আসবো একটু এখানে, যে অস্ত্রের ব্যবসার স্বার্থে কি পাকিস্তানের পাশে আমেরিকা, কি মনে হচ্ছে?
না, শুধুমাত্র এটার উত্তর এক কথায় উত্তর নয়। ডেফিনেটলি জিও পলিটিক্স, ডেফিনেটলি ইটস নট এ মানে ওয়ান লাইনার অ্যান্সার, এটা কখনোই নয়। সো আর এভাবেও ঠিকভাবে মানে বলা যেতে পারে না যে আমেরিকা কমপ্লিটলি পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা যেটা নিয়ে একটু বিচলিত, যে ট্রাম্প টুইট করেছেন যে আমাদের যখন সিজফায়ারটা যখন ডিক্লেয়ার হয়, দ্য টাইমিং, সেই টাইমিংয়ের জাস্ট কিছুক্ষণ আগে উনি সেটা ডিক্লেয়ার করেছেন। ডিক্লেয়ার কি মানে উনি বলেছেন যে আমরা উদ্যোগ নেওয়াতে এটা বন্ধ হয়েছে, সিজফায়ার হয়েছে। তো এটা না অ্যাকচুয়ালি ঘটনা পরম্পরাগুলো যদি আমরা একটু দেখি, প্রথম যেদিন আশা করি টাইম আছে, হ্যাঁ হ্যাঁ বলো। প্রথম যখন পেহেলগাঁওতে অ্যাটাকটা হলো, সেদিন থেকেই জানতো, গোটা বিশ্ব জানতো, পাকিস্তান জানতো, সন্ত্রাসবাদীরা জানতো যে ভারত কিন্তু এটার একটা প্রত্যাঘাত করবে, এবং ভারত প্রত্যাঘাত করেছে, এয়ার স্ট্রাইক করেছে। ওদের 9খানা মিলিটেন্ট ঘাঁটি যেগুলো, সেগুলো কমপ্লিটলি ডিস্ট্রয় করেছে, এবং অক্ষত অবস্থায় আমাদের যারা আক্রমণে গেছিল তারা ফিরে এসেছে। প্রথম দিন গেল। এবার সঙ্গে সঙ্গে ভারত এটাও ওদেরকে জানিয়েছে যে দেখো, তোমাদের এরকম এই মিলিটেন্ট ঘাঁটিগুলো কিন্তু আমরা গুড়িয়ে দিয়েছি। কিন্তু ওরা আদার দ্যান টক, ওরা আমাদেরকে আক্রমণ করে ওদের কিছু ড্রোনের সাহায্যে আক্রমণ করে, এবং বিভিন্ন রকমের মিসাইল, ড্রোন এবং ক্রস বর্ডার ফায়ারিং এইগুলো চালু করে। ভারত তার প্রত্যুত্তর দেয়, এবং সেই প্রত্যুত্তরের অভিঘাতটা আরও অনেক জোরালো হয়, এবং তাতে করে ওদের 11টা এয়ারবেস, যেখান থেকে স্পেশালি ওদের যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম, 11খানা এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলো ভারত ধ্বংস করে দেয়। তো সুতরাং যে আমাদের যে আর ইন বিটুইন আবার সিন্ধু জলচুক্তি বাতিল হয়, তো আমাদের যে অপারেশন সিন্দুর, তার যে মেন অবজেক্টিভ, সেগুলো আমাদের অ্যাচিভ হয়ে যায়। আমরা কিন্তু কখনোই, আপনারা দেখে থাকবেন, গত যদি 2 সপ্তাহের বা 20 দিনের আপনারা যদি ফুটেজ চালিয়ে দেখেন, কোথাও আপনারা পাবেন না যে ভারতের তরফ থেকে অফিসিয়ালি যুদ্ধ কথাটা কিন্তু খুব কম ইউজ হয়েছে। অলওয়েজ আমাদের তরফ থেকে ইউজ হয়েছে প্রত্যাঘাত, সন্ত্রাসবাদীদের ওপর সন্ত্রাসবাদ নিকেশ, এই জাতীয় ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে। ফলে যুদ্ধ ব্যাপারটা কিন্তু সেটা আমরা অ্যাজাম্পশন করে নিয়েছি, কিন্তু যুদ্ধ ব্যাপারটা কিন্তু অফিসিয়ালি ভারত কখনোই ডিক্লেয়ার করেনি। অলওয়েজ সেটা অপারেশন সিন্দুর কী ছিল, সন্ত্রাসবাদীদের এগেনস্টে একটা পদক্ষেপ, কিন্তু তাতে পাকিস্তান যেহেতু ড্রোন পাঠিয়ে ভারতে ক্ষতি করার চেষ্টা করেছে, ভারত তার প্রত্যাঘাত করেছে এই অবধি। তারপর যখন ভারত দেখলো যে আমাদের সমস্ত কিছু অ্যাচিভ হয়ে গেছে, ইন বিটুইন পাকিস্তান যখন দেখলো যে তাদের এতগুলো এয়ারবেস নষ্ট হয়ে গেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্ড মোস্ট সিম্বলিকলি দ্যাট আউট অফ দ্যাট 11 এয়ারবেস, 10খানা এয়ারবেস ছিল পাঞ্জাব প্রদেশে। অ্যান্ড আপনারা জানবেন যে পাঞ্জাব প্রদেশটা কিন্তু বেসিক্যালি পাঞ্জাবিরা পাকিস্তানটাকে কন্ট্রোল করে, অ্যান্ড পাঞ্জাব হলো সব থেকে বর্ধিষ্ণু রাজ্য পাকিস্তানের। এবং এখন যিনি ওনাদের প্রাইম মিনিস্টার আছেন শাহবাজ শরীফ সাহেব, ওনার যে মেয়ে মারিয়াম শরীফ, উনি পাঞ্জাব প্রদেশের এখন মুখ্যমন্ত্রী আছেন। তো এই যে ওনাদের পাকিস্তানের যে সব থেকে বর্ধিষ্ণু রাজ্য, যেটা পুরো পাকিস্তানকে কন্ট্রোল করে, সেখানে আমরা আঘাত এনেছি। প্লাস আরব সাগরে ভারতীয় নৌবাহিনী গিয়ে পুরো করাচি হারবারের বাইরে অবস্থান শুরু করে, ফলে ওদের যে সি ট্রেড রুট, সেটাও কেটে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবং আপনারা জানবেন যে যতগুলো যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে 1971, 1999, যখন 1971-এ যখন যুদ্ধ হয়েছিল, তখনও কিন্তু যখন পাকিস্তানের করাচি হারবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়, তারপরেই কিন্তু ইমিডিয়েট পরে পাকিস্তান যুদ্ধে হার মানে। 99-এও যখন কার্গিল ওয়ার চলে, তখন কিন্তু ইন্ডিয়ান নেভির একটা আলাদা অপারেশন চলছিল, অপারেশন তলোয়ার, এবং একইভাবে যখন করাচি হারবারকে যখন অবরুদ্ধ করা হয়, তখন গিয়ে কিন্তু ওরা হার মানে। তো সিমিলার সিচুয়েশন এখানে হয়ে গেছিলো। তো ওরা এই অবস্থায় ওরা তখন
পাকিস্তান কিন্তু শুধুমাত্র আমেরিকার কাছে দরবার করেনি, পাকিস্তান আরও 32টি দেশের কাছে দরবার করেছে যে এসকেলেশন হচ্ছে, এটা সিজফায়ারের জন্য আপনারা পদক্ষেপ নিন। ভারতকে অনেক রাষ্ট্র অনুরোধ করেছে, আমেরিকাও অনুরোধ করেছে। ভারতের তরফ থেকে স্পষ্ট ভাষায় আমেরিকাকে জানানো হয়েছে যে অনলি ডিজিএমও পাকিস্তানের ডিজিএমও যখন আমাদের ভারতের ডিজিএমওকে যদি অনুরোধ করে, দেন অনলি উইল কনসিডার। পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে রিকোয়েস্ট করে এবং ভারত নিজের শর্তে ইন দেয়ার ওন কন্ডিশন একটা সিজফায়ার ঘোষণা করে, দ্যাট টু ফর এ সার্টেন পিরিয়ড, ফর 2 দিনের জন্য। এর মধ্যে যেটা হয়েছে, ট্রাম্প তার নিজের ক্রেডিট নেবার জন্য ওরকম করে টুইট করে দিয়েছে যে হ্যাঁ আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের কথা রয়েছে। অন এ লাইটার নোট, মানে অ্যাজ এ বেঙ্গলি, আমরা বাঙালি, আমাদের কাছে তো এটা নতুন নয়। আমাদের রাজ্যেও কিন্তু একজন আছেন যিনি সর্বত্র ক্রেডিট নিয়ে বেড়ান, লতা মঙ্গেশকরকে গান শেখান, সৌরভ গাঙ্গুলিকে ছক্কা মারা শেখান। আই এম শিওর আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সো দিস ইজ ভেরি নর্মাল ফর আস। আমরা এত উত্তেজিত হচ্ছি কেন ট্রাম্পের এই ক্রেডিট নেওয়া দেখে? না, কিন্তু সেটা ভারত সরকারের তরফ থেকেও তো, এবং ভারত সরকারের তরফ থেকে স্পষ্ট ভাষায় ওনার ভাইস প্রেসিডেন্টকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের দরকার নেই, আমরা অ্যালাউ করি না কোনো দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের দ্বিপাক্ষিক কোনো বক্তব্যে, দ্বিপাক্ষিক কোনো মিটিংয়ে আমরা তৃতীয় পক্ষের উপস্থিতি আমরা অ্যালাউও করি না, আমাদের প্রয়োজনও নেই। এটা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। এবং আপনার দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে ট্রেড নিয়ে, আজকে কিন্তু ভারত আর সেই পুরনো 2005, 7, 8, 9 দশকের ভারত নেই। ভারত আজকে 4th লার্জেস্ট ইকোনমি। এবং আপনারা হয়তো আপনাদের নিউজে হয়তো ব্রেক হয়েছে যে ভারত কিন্তু আজকেই আমেরিকার ইউএস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়ামের ওপরে যে কনসেশনটা ছিল সেটা কিন্তু উইথড্র করে নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছে। সো দেখুন, ভারত মানে বিভিন্ন ইকোনমিক জার্নালগুলো কিন্তু ভারতকে ভারত অ্যাজ এ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, ভারতকে প্রেডিক্ট করছে যে বাই 2050 ভারত উইল বি দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমি আফটার চায়না উইল বি দ্য ফার্স্ট, ইন্ডিয়া উইল বি দ্য সেকেন্ড। অ্যান্ড ভারত কিন্তু আমেরিকাকে ক্রস করে, জার্মানি, জাপান, ফ্রান্স সবাইকে ক্রস করে সেকেন্ডে চলে যাচ্ছে। সো ভারতের এই অগ্রগতিটাকে অনেকের জন্যই একটু তাদের চোখে লাগছে। সো ফলে মানে বিভিন্ন রকমভাবে লোকে সেটাকে ভারতকে একটু ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, সেটা ক্রস বর্ডার ফায়ারিং দিয়ে হোক, আতঙ্কবাদী হামলা দিয়ে হোক, ভারতের অভ্যন্তরে বিভিন্ন কিছু দিয়ে হোক। এটাই প্রশ্ন নিরঞ্জনবাবু, যে ভারতের বাজার তো যথেষ্ট লোভনীয়, যেমন যদি সেটা চীন বুঝতে পারে, কারণ এই কারণে বলছি চীন বুঝতে পারে, কারণ চীনের অন্যান্য বারের পদক্ষেপ আর এবারের পদক্ষেপে একটু তফাৎ বোধহয়, কোথাও একটা মনে হচ্ছে যে একটু নমনীয় চীন কোথাও যেন। তো সেটা যদি চীন বুঝতে পারে, আমেরিকা কেন নয়? মানে এই ধরনের মন্তব্য যে আমার কারণে যুদ্ধ বন্ধ হচ্ছে বা আমার কারণে এই পরিস্থিতি আমি হ্যান্ডেল করলাম, দেখো এই যে এই বার্তাটা দেওয়ার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের, এটা কি কারণ? এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ভারত এই দম্ভটাকে ভাঙার জন্য কি ব্যবস্থা নিচ্ছে। আমি আসবো অভিষেকবাবু আপনার কাছে, যে নিয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে যে ভারত পাকিস্তান সংঘাত আর আমেরিকার সেখানে এই মাথা ব্যথার কারণ, এই মন্তব্যগুলোর কারণ। ভারত পাক দু দেশকেই শক্তিশালী দেশ বলে দাবি করছেন ট্রাম্প, করুন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এক আসনে বসানো কি কারণ? বা যেটা আমি বলছিলাম যে এই দম্ভকে ভাঙার ক্ষেত্রে ভারতের কোনো বার্তা সরাসরি গেছে কিনা। আমি একটু দীপ্তিবান্দার কাছে আসি। দীপ্তিবান্দা, আত্মনির্ভর ভারতের তো এই হুঁশিয়ারিগুলোর হুঁশিয়ারিতে ভয় পাওয়ার কথা নয়, বা কি বলবো, মানে একেবারে তাচ্ছিল্য করার কথা। তো সেইটা কি হচ্ছে? মানে হুঁশিয়ারি মানছে কেন ভারত? মানছেটা কোথায়? প্রথম কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প লুজ কমেন্টের জন্য বিখ্যাত সারা পৃথিবীতে। এই ধরনের মন্তব্য সিরিয়াস ইস্যু, না সিরিয়াস ইস্যুতেই এই ধরনের ভারতের তরফ থেকেও কিছু একটা করা বার্তা যাওয়া উচিত। আমি দেবরাত্রি তোমাকে বলছি, এই সিরিয়াস ইস্যুগুলোতেও এই ধরনের মন্তব্য আমরা ডোনাল্ড ট্রাম্পের করতে দেখেছি এর আগেও। তো এইটাকে খুব একটা সিরিয়াসলি আমাদের দেশ নেয়নি, আর নেয়নি বলেই তুমি যদি তারপরে নরেন্দ্র মোদীর বক্তব্য শোনো,
নরেন্দ্র মোদীর যে বক্তব্য, এই যে পুরো বিষয়টা, এই যে সিজফায়ার হয়েছে, তোমার কি কোথাও মনে হয় শুধুমাত্র আমেরিকার জন্য হয়েছে? এটা হওয়া সম্ভব? আজকের দিনের যে জিও পলিটিক্স, যে রাজনীতি দাঁড়িয়ে আছে, তার মধ্যে অবশ্যই একটা বড় স্টেক আমেরিকার আছে, কিন্তু আমেরিকা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ স্টেক অন্যান্যর আছে, সেটাও তো বুঝতে হবে। আজকে যে কথাটা নৌসেনাকর্তা নীলাঞ্জনবাবু বলছিলেন, তিনি খুব সঠিকভাবে বলছিলেন যে পাকিস্তান যখনই দেখেছে যে করাচি বন্দর আমার অবরুদ্ধ হয়ে গেছে, আমার 11টা বেসে, এয়ার বেসে আক্রমণ হয়েছে এবং আমার নিউক্লিয়ার বেস যেটা আছে সেটা আক্রমণের আশঙ্কা দেখা গেছে, এই ইন্টেলিজেন্স রিপোর্ট পাওয়ার পর বা এই পুরো পরিস্থিতিটাকে জানার পর এরা তো শুধুমাত্র আমেরিকার কাছে যায়নি, আরও বাদবাকি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরম্ভ করে ওর যে কটা বন্ধু দেশ, শত্রু দেশ, সবার কাছে পায়ে পায়ে ভিক্ষে করেছে যে যুদ্ধ বন্ধ করতে বলো বা যে আক্রমণ হচ্ছে সেটা বন্ধ করতে বলো। এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে দেবভারতী, আমরা ভারতবর্ষ কিন্তু কখনোই এটাকে ওয়ার হিসেবে ডিক্লেয়ার করেনি। আমরা কি করেছিলাম? আমরা বলেছিলাম যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান, আমাদের 26 জন নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেখানে পাকিস্তানের অবশ্যই মদত ছিল, পাকিস্তানের মদতে জঙ্গিরা করেছে, সেই জঙ্গি ব্যবস্থাপনাকে আমরা ধ্বংস করে দেবো, সেই জঙ্গিদেরকে আমরা এই পৃথিবী থেকে সরিয়ে দেবো, সেই জায়গা থেকে কিন্তু প্রতিশোধ নেওয়ার এই মুভমেন্টটা ছিল। এটাকে যুদ্ধ কিন্তু আমরা কখনোই বলিনি, যুদ্ধ বলে লাফিয়েছে পাকিস্তানিরা। তারা চেষ্টা করেছে এক এক দিনে 200-300 ড্রোন পাঠিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থাপনাকে অ্যাটাক করতে, এমনকি যেটা আমরা শুনতে পাচ্ছি যে দিল্লিকে অ্যাটাক করার জন্য মিসাইল পাঠানো হয়েছে। আমরা অত্যন্ত ধন্যবাদ দেবো যে S-400 যে আমাদের ডিফেন্স সিস্টেম ছিল, যেটাকে কেনা নিয়ে আমাদেরকে প্রচুর একসময় সমালোচনা শুনতে হয়েছে। এই দেশের বিরোধী দলনেতা তিনি সমালোচনা করেছেন। সেই S-400 কিন্তু আমাদের এই শহরগুলোকে বাঁচিয়েছে। যে ভারতবর্ষের 15টা শহরের উপর যে আঘাত হানতে চেয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, সেই জায়গা থেকে আমাদের এই ডিফেন্স সিস্টেম কিন্তু আমাদেরকে বাঁচিয়েছে এবং আমরা সম্পূর্ণভাবে তাদেরকে আটকাতে সফল হয়েছি এবং 9খানা জঙ্গি ঘাঁটি আমরা ধ্বংস করেছি, 100-র উপর জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাহলে আমেরিকার শুধুমাত্র একটা কথার উপরে কিন্তু আজকের দিনে সিজফায়ার হয়নি। এটা ঠিক যে আজকের দিনের দেখো 71-এর পরে এত বড় একটা ডিফেন্সিভ অ্যাটাক বা আদার্স, মানে মাঝখানে 91-এর ঘটনা যদি আমরা ছেড়ে দিই, 71-এর পরে কিন্তু এটাই হচ্ছে, 99 যদি ছেড়ে দিই তাহলে 71-এর পরে এটা হচ্ছে। এই যে 71-এর সময়কার যে জিও পলিটিক্স, সেই সময় ভারতবর্ষের যে অবস্থান, সেই সময় ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সম্পর্ক, সেই সময় ভারতবর্ষের সঙ্গে চায়নার সম্পর্ক এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল USSR-এর, সেইটা কিন্তু আজকের দিনে নেই। অতএব এটা তো ঠিকই যে যুদ্ধ হলে, এটা তো আমরা সবাই স্বীকার করব, যারা আমরা প্রতিশোধ নেওয়ার পক্ষে তারাও স্বীকার করব, যারা প্রতিশোধ নেওয়ার বিপক্ষে তারাও স্বীকার করবেন। যুদ্ধ হলে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি কারণ নয় ভারতের জন্য যে আমেরিকার 65-তে যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বা এর আগে পরেও যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, এবং যেটা সরাসরি খ্বাজা আসিফ তিনি নিজে বলছেন যে আমরা আমেরিকার জন্য করেছি কাজ, লাদেনকে তৈরি করেছে আমেরিকা, তো সেটা কোনো থ্রেট নয় ভারতের জন্য। না, এখন ব্যাপারটা হচ্ছে পাকিস্তান অ্যাজ এ নেশন হিসাবে কাজ করে না একটা থ্রেটনিং পারসেপশন হিসেবে কাজ করে, সেটা বুঝতে হবে। এই পাকিস্তানটা তো দেশ নেই, এটা জঙ্গিবাদের কারখানা হয়ে গেছে। তো বিভিন্ন ক্ষেত্রে জঙ্গিদেরকে ভাড়া নেওয়ার জন্য, জঙ্গিদেরকে ইউজ করার জন্য সেই কারখানাতেই তো অস্ত্র বেচবে আমেরিকা। না, করছে তো তাই। আমেরিকা এখানে ধোয়া তুলসী পাতা না। আমেরিকা অবশ্যই দেখো সবসময় সমশক্তিধর মানুষের মধ্যে বন্ধুত্ব হয়, সমশক্তিধর দেশের মধ্যে বন্ধুত্ব হয়। ভারতবর্ষ আজকের দিনে যেখানে যে শক্তি অর্জন করেছে, তারপরে আমেরিকা মোদির কাঁধে হাত রাখতে বাধ্য হচ্ছে, নিজেকে বন্ধু। আমেরিকা তো মোদিকে বন্ধু বলছে না, আমেরিকা ভারতবর্ষকে বন্ধু বলছে, কারণ বলতে বাধ্য হয়েছে, সেই জায়গায় ভারতবর্ষের উত্তরণ হয়েছে আজকের দিনে। তো সুতরাং এইটা ভাবার কোনো কারণ নেই যে আমেরিকার অনুরোধ সেটাকে ভারতবর্ষ হয়তো মানতে পারে, কিন্তু আমেরিকার চোখ রাঙানিকে, দাদাগিরিকে কোনোভাবে ভারতবর্ষ মানবে না। সেটা আজকে যেমন আমাদের ডিফেন্সের যারা আছেন তারা স্পষ্ট করে দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা স্পষ্ট করে। না, বেশ বুঝলাম। বন্ধু নির্বাচন ভারতকেও কি এবার একটু ভেবেচিন্তে করতে হবে? We have been doing this dirty work for United States for about 3 decades, and West, including Britain. That was a mistake, and we suffered for that. And that is why you are saying this to me. If we had not joined the war against Soviet Union and later on the war after 9/11, this Pakistan's track record, was not, unimpeachable track record.
এরকম কোনো সিরিয়াস ইস্যুতে কোনো ট্রাম্পের যে ধরনের বক্তব্য আমরা এর আগেও দেখেছি, বিভিন্ন সিরিয়াস ইস্যুতে উনি করেছেন, যেটা দীপ্তিমানদাও বলছিলেন, যেটা কখনো কাঙ্ক্ষিত নয়। যাই হোক, একটা তথ্য আপনাদের একটু দিয়ে রাখি। পাকিস্তানের DGISPR এনার বাবা, যিনি যার সঙ্গে নাকি লাদেনের সম্পর্ক ছিল, এরকম একটি তথ্য আমরা গতকালও আপনাদের দেখিয়েছিলাম। আরেকবার একটু এই আলোচনার স্বার্থে তুলছি, একটু দেখুন। এই DGISPR তার বাবার সঙ্গে, মানে এই যে এনার বাবার সঙ্গে শরীফ আহমেদ চৌধুরী, যিনি প্রায় প্রতিদিনই পিসি করেছেন, এনার বাবার সঙ্গে লাদেনের একটা সম্পর্কের তথ্য পাওয়া যাচ্ছে। কাজেই বোঝা যাচ্ছে, মানে এগুলো খুব কমন ব্যাপার। আমার মনে হয় পাকিস্তান এগুলো খুব কমন ব্যাপার, এদের সঙ্গেই সম্পর্ক পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে, খুঁজলে এটাই হয় হয়তো। যাই হোক, এই যে খোয়াজা আসিফের বক্তব্য, আমেরিকার এই ধরনের মন্তব্য, এরপরে ভারতের বন্ধু নির্বাচনে কি কোথাও কোনো বদল আনা দরকার? ভারতের বিদেশ নীতির কি বদল আনা দরকার? কিভাবে দেখছেন পার্থদা এবং অভিষেক বাবু? দুজনের কাছে আসবো, প্রথমে পার্থদার কাছে। পার্থদা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের যেটা বিদেশ নীতি মোটামুটি আমাদের স্বাধীনতার পর থেকে যেরকম চলছে একই রকমভাবে চলছে, এবং প্রত্যেকটি গভর্নমেন্ট পরের পর কিন্তু সাধারণভাবে কোনো বিচ্যুতি এর মধ্যে ঘটেনি। হ্যাঁ, প্রয়োজন ভিত্তিক কখনো কখনো পরিবর্তন করতেই হতে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সার্বিকভাবে যে একদম উল্টো পথে হাঁটা, এটার কোনোদিন কোনো প্রয়োজন হয়নি। দেখ, এখনকার কথায় যেটা আসা, যেটা আমাদের যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে এই কথাগুলো যখন মানে আমাদের সরকারি তরফে বা আমাদের আর্মি, আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স, তারা সরকারিভাবে যুদ্ধবিরতি ঘোষণার আগে মার্কিন সরকার থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে, এবং শুধুমাত্র তার রাষ্ট্রপতি করছেন না, তার সরকারের যে বিভিন্ন আরও কয়েকজন তারা টুইট করছেন, এগুলি আশ্চর্য। এবং সবচেয়ে একটা মজার ব্যাপার লাগলো, মানে যে ভঙ্গিতে ট্রাম্প কথাগুলো বলছিলেন, তার চোখের ইশারা যা ছিল, তার ঠোঁট নড়া যেটা ছিল, মানে যেগুলো আমি বলছি যে আমি পাকিস্তানের কথা ছেড়ে দিচ্ছি, তারা যদি মনে করে যে তাদেরও একটা সম্মানবোধ আছে, তাহলে তারা বুঝে নেবে। কিন্তু আমার মতে ভারতবর্ষের এই ব্যাপারটা কিন্তু বুঝে নেওয়া উচিত। কেননা আমাদের বিশ্বাস যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে, মার্কিন যুক্তরাষ্ট্রের দেশের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা এখন সত্যি ভাবছে যে কাকে দিয়েছি রাজার পাট। এবং একটা জিনিস চিন্তা করুন, আপনার মনে আছে কিনা জানি না, দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার করা হয়েছিল শুধু। হ্যাঁ হ্যাঁ, যে ব্যবস্থা তখনকার দিনে মনমোহন সিং সরকার নিয়েছিল, তার সামনে সমস্ত যে প্রাচীর ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল, মার্কিন যে এম্বাসি ছিল সমস্ত সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল, এবং তাকে একদম ঘোষণা করা হয়েছিল যে মার্কিন দূতাবাস এখন এক্সপোজ টু এনিথিং। ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। আমার মতে ট্রাম্পকে যদি সিধে রাস্তা, সোজা কথা, আমি একদম গোদা বাংলায় যেটা বলছি, যে সিধে রাস্তায় আনতে গেলে এই ধরনের কোনো ব্যবস্থা নিতে হবে। আর কি ট্রাম্প অর্থনীতির কথা বলছে, সে ভুলে গেছে আজ থেকে 10 বছর 12 বছর আগে যখন ওবামা এসছিলেন এখান থেকে, তখন তাদের অর্থনৈতিক অবস্থা এমনই পর্যায়ে গেছিল যে চুক্তি করে তাকে বলতে হয়েছিল যে অন্তত 50,000 মার্কিনী চাকরিটা সুরক্ষিত করে গেলাম। আর ভারতবর্ষ আজকে পৃথিবীর যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এবং আগামী 25 বছর বা 50 বছর বাদে ভারতবর্ষ যেখানে যাবে, তো খুব স্বাভাবিক ব্যাপার যে সারা পৃথিবী তাকে বিশ্বাস করছে। কেন জানো? সেটা হচ্ছে যে পাকিস্তান হচ্ছে একটা রোগ স্টেট, পাকিস্তান একটা লুজ ক্যানন, কিন্তু ভারতবর্ষে লুজ ক্যানন নয়। এই যে এই মানুষটা বসে আছেন, ইনি নেভিতে ছিলেন, ইনি যদি আজ পাকিস্তানে জন্মাতেন, ইনি যদি পাকিস্তানের নেভিতে থাকতেন, ইনি 100 কোটি টাকার মালিক হতেন। এবং ইনি এখানে থাকতেন না, ইনি থাকতেন লন্ডন বা নিউ ইয়র্কে। এটা হচ্ছে ওদের ইতিহাস। কেন? পাকিস্তানের যে ব্যবসাটা, সেটা বেসিক্যালি করে আর্মির লোকেরা। একদমই তাই, ওরা ব্যবসাদার। আজকে দেখলাম আসিম মুনির অনেকদিন পরে বাংকার থেকে বেরিয়ে এসেছেন, উনিও বাংকারে ছিলেন বা ওই রকম লন্ডনের কোনো বাড়িতে ছিলেন। ওরা ব্যবসাদার, এবং সেই জন্যেই মানে আমি 65 খালের কথা বলছি, যে আমরা ক্যানবেরা নেট দিয়ে ওদের সাইবারজেট ফেলে দিয়েছি, আমরা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক দিয়ে ওদের সেই সময় সর্বাধুনিক প্যাটাং ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছি। এই যে এই কাজটা করতে গেলে একটা নৈতিক শক্তি লাগে, যেটা ভারতবর্ষের আছে। কেননা ভারতবর্ষের আমাদের একটা সেনাবাহিনী আছে, আর পাকিস্তানের সেনাবাহিনীর একটা দেশ আছে। এইখানে হচ্ছে ডিফারেন্সটা।
তো যেটা বলার সেটা হচ্ছে যে পাকিস্তান সবচেয়ে যেটা ভয় পেয়েছে সেটা হচ্ছে যে এবারের যে আক্রমণটা এটা একদম রাওয়ালপিন্ডি পর্যন্ত চলে গেছে। লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা প্রায় তছনছ করে দিয়েছে, এবং দুখানা জায়গা মুরাদকা এবং ভাওয়ালপুর, এই দুটো জায়গা, একটা হচ্ছে লস্করে তৈবার হেডকোয়ার্টার আর ভাওয়ালপুর হচ্ছে জৈশ এ মোহাম্মদের হেডকোয়ার্টার। এই দুটো জায়গায় আঘাত এবং মাসুদ আজাহারের 10 জন নিকট আত্মীয়ের মৃত্যু, যেটা প্রমাণ করে যে তারা সেখানে ছিল, সে হয়তো মিশে গেছে। কিন্তু সেটা যে একটা টেররিস্টদের আড্ডা ছিল এই বিষয়ে তো কোনো সন্দেহ, এটা তো প্রমাণ হয়ে গেল। এবং তাদের পাকিস্তানে জাতীয় পতাকা দিয়ে তাদের কবরে দেওয়া হচ্ছে, সেখানে তাদের আর্মির লোকেরা। পরেও এই যে আপনি যে কথাগুলো বলছেন, আমরা ছবি যেগুলো দেখাচ্ছি, এই নিয়েই তো আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। এই এত কিছুর পরেও যখন ট্রাম্প এই কথাটা বলছেন যে বাণিজ্য বন্ধ করে দেবো ইত্যাদি ইত্যাদি, তখনও একটা কথাও কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদীদের এইভাবে মাথাচাড়া দিয়ে ওঠা, পাকিস্তানের সন্ত্রাসবাদকে সমর্থন করে যাওয়া, সেটা নিয়ে একটা কথাও নেই। কোনো এই জিনিসটা যখন শুরু হলো, ভারতের এই ব্যবস্থা নেওয়া যখন শুরু হলো, পাকিস্তানও যখন প্রত্যাঘাত করছে, এর মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড $1 বিলিয়ন লোন স্যাংশন করেছে, এবং কি টার্মে জানো? ইমিডিয়েট ডিসবার্সাল। মানে এমন নয় যে আজকে স্যাংশন হলো 1 মাস বাদে একটা কিস্তি পাবে, 3 মাস বাদে আর একটা কিস্তি পাবে, 6 মাস বাদে আর একটা কিস্তি পাবে। নো, না 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 না, এটা ইমিডিয়েট ডিসবার্সাল। এবং ঠিক এই সময় প্রশ্নটা হচ্ছে এইখানে, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একদম সক্রিয় সহযোগিতায় এটা এই মানে পাকিস্তান এই সুবিধাটা পেয়েছে। মানে নিরঞ্জন বাবু ডিফার করছেন। হ্যাঁ, আমি এটা ডিফার করছি যে এটা যেটা ওরা যেটা $1 বিলিয়ন যেটা পেয়েছে, সেটা হলো এটা অলরেডি স্যাংশন লোন। $7.2 বিলিয়ন স্যাংশন হয়ে গেছিলো, গত বছরই সেটা স্যাংশন হয়ে গেছিলো। তার প্রথম কিস্তি ওরা পেয়েও গেছিলো, এটা সেকেন্ড কিস্তি ওরা যেটা পেলো। তো এটা অলরেডি স্যাংশন লোন, এবং স্যাংশন লোন আটকে দিতে দেওয়া উচিত ভারতের তরফ থেকে নতুন যাতে ওরা কোনো লোন না পায় সেই নিয়ে কিন্তু অলরেডি দরবার করা হয়েছে, এবং সেটা এর আগে এরকম ইনস্ট্যান্স দেখাতে পারবেন যে দুটো দেশ যুদ্ধরত অবস্থা বা এইরকম একটা অবস্থাতে আর একটা দেশ এরকমভাবে ডাইরেক্ট এই সময় এরকম কিন্তু এরকম ইনস্ট্যান্সও নেই যে একটা দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আরেকটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের এমন কিছু জায়গায় অ্যাটাক করেছে, আশা করতে পারি যে আরোই তখন দেবে না। তো এইটাতে পুরো ব্যাপারটা বন্ধ রাখা বলা যায়, এটাতে এইভাবে বলা যায় না যে মানে ভারতের তরফ থেকে কোনো আমি ভারতের তরফ থেকে বলছি না, মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাটার কথা বলছি। আইএমএফ এই সময় সহযোগিতাটা করলো কেন পাকিস্তানকে? এইটা হচ্ছে প্রশ্ন। সেটা আমেরিকার নির্দেশে। হ্যাঁ, অভিষেকদার কাছে আসি, একটু অভিষেকবাবুর কাছে আসি। অভিষেকবাবু, দুটো বিষয় একটু জানবো আপনার কাছে। কূটনীতিতে তো শত্রু বা বন্ধু পার্মানেন্ট ওইভাবে হয় না, তবু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভারতকে আরো একটু সচেতন হতে হবে কিনা, এক। আর দুই হচ্ছে চীন যদি ভারত এবং আমেরিকার মধ্যে যে বন্ধুত্বের কথা আমরা শুনে আসি, তার মাঝখানে কোনো চিড় ধরায় যদি চীন সেখানে প্রবেশ করে, তাহলে তো সেটা আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ। তাহলে আমেরিকার এই পদক্ষেপগুলো আমেরিকার তরফ থেকেও কি একটু ভেবে ফেলা উচিত? কিভাবে দেখছেন? দেখুন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমেরিকা যেভাবে ভারত সরকার অফিসিয়ালি ঘোষণা করার আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, খুব পরিষ্কার করে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমেরিকা অ্যাকচুয়ালি একটা এক্সিস্টেন্স ক্রাইসিসে ভুগছে। গোটা বিশ্ব জুড়ে এখন কিন্তু আর ইউনিপোলার ওয়ার্ল্ড নয়, একমেরু বিশ্ব নয়। আমেরিকা হয়তো এটাই ভাবছে যে এটা সেই 90-এর দশক, বা বলা যেতে পারে যে 90-এর দশকের যে দাপট আমেরিকা গোটা পৃথিবীতে দেখিয়েছে আফটার দ্য কোলাপস অফ ইউএসএসআর, সেই দাপটটাই এখনো রয়েছে, বা সেইভাবেই নিজেকে প্রতিষ্ঠা করার একটা যে আকাঙ্ক্ষা, সেটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মধ্যে বা টুইটের মধ্যে বেরিয়ে এসেছে। এটা হচ্ছে সেই ঝড়ে বক মরল আর ফকিরের কেরামতি হলো, সেই রকম একটা ব্যাপার। তার কারণ হচ্ছে আমেরিকা ডিড নাথিং। আমেরিকা এই যে এখন যুদ্ধবিরতি যেটুকু এগিয়েছে, সেই আলোচনায় আমেরিকা ডিড নাথিং, আমি খুব পরিষ্কারভাবে বলি। এক। দুই হচ্ছে এই যে এখন আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ডে বাস করছি, এখানে ভারত কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভুলে গেলে হবে না। এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার অ্যান্ড 5th লার্জেস্ট ইকোনমি। সেই জায়গায় ভারত নিজে সভরেন পাওয়ার হিসেবে
একদম সার্বভৌমিকতা দেখিয়েছে। কালকে যদি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 22 মিনিটের ভাষণটা শুনি, খুব পরিষ্কারভাবে ভারতের যে একদম স্বতন্ত্র অবস্থান, ভারতের ফরেন পলিসি নিয়ে আপনি বিদেশ নীতির কথা বলছিলেন, খুব স্বতন্ত্র এবং একদম একটা স্টাউট অ্যান্ড সাউন্ড ফরেন পলিসির কথা কিন্তু বলেছেন যে আমরা এরপরে দরকার পড়লে ঘরে ঢুকে মারব। এটাও বলেছেন যে আমরা প্রতিক্রিয়া স্থগিত রেখেছি, কিন্তু এটা স্থায়ী ব্যবস্থাপনা নয়। যদি ফার্দার প্রভোকেশন আসে বা এই ধরনের কোনো সন্ত্রাসবাদী হামলা হয়, তাহলে সেটা কিন্তু ভারত ভালোভাবে নেবে না এবং ভারত কিন্তু ভিতরে ঢুকে মারবে। এবং আজকে দেখুন স্যানিটাইজেশনের কাজ চলছে শোপিয়ান উপত্যকা থেকে শুরু করে সমগ্র কাশ্মীর জুড়ে বিভিন্ন জায়গাতে। আজকেও 3 জন জঙ্গি লস্করি তৈবার, তারা কিন্তু আজকে তাদের নিকেশ করা হয়েছে। কিন্তু ওই 4 জনের তো খোঁজ পাওয়া যাচ্ছে না অভিষেক বাবু। না, সেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু তার যে চিরুনি তল্লাশি চলছে এবং ভারত যে বসে নেই যুদ্ধবিরতি ঘোষণা করে স্থগিত করে, তাও কিন্তু নয়। ভারত কিন্তু একটা খুব পরিষ্কার একদম সিস্টেমেটিক ওয়েতে চলছে এবং এই ওয়েটা হচ্ছে সমগ্র দেশবাসী চাইছে। রইল আমেরিকার কথা, আমি আমেরিকা নিয়ে খুব পরিষ্কার করেই বলতে চাই যে আমেরিকা ইজ নট আ ফ্যাক্টর এনিমোর। বরং বলতে পারেন দক্ষিণ এশিয়া বা আরেকটু বৃহত্তর অংশ থেকে যদি আমরা দেখি, তাহলে চায়না ইজ আ ফ্যাক্টর। অবশ্যই দেখুন, ডোনাল্ড ট্রাম্প যে রিটালিয়েশনের কথা, সে তো কোভিডের সময়ও বলেছিলেন, আমরা যদি কোভিডের ওই ভ্যাকসিন তৈরি করার যদি ভারতের কাছে যদি না পাই আমরা কাঁচামাল, তাহলে আমরাও রিটালিয়েশন করবো, এই ডোনাল্ড ট্রাম্পই বলেছিলেন। এটা মনে রাখতে হবে। উনি এখন যে কথাগুলো বলছেন, এই কথাগুলো উনি যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু অসংলগ্ন বলা যায় না। এটাও এক ধরনের ক্যারেক্টার, যেটা উনি সেই বললাম না যে 90-এর দশকের যে দাপট ছিল যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা, এইরকম একটা চিন্তাভাবনার মধ্যে উনি বিরাজ করছেন। দুটি পরমাণু শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান, তারা ডিজিএম স্তরে আলোচনা করেছে এবং সেখানেও প্রথমে একজন বললেন যে আলোচনা কিন্তু পাকিস্তানের তরফ থেকে এসেছে, ভারত কিন্তু নিজের স্বতন্ত্র সত্তা সেখানে বজায় রেখেছিল এবং ভারত কিন্তু ব্যাক টু ব্যাক আক্রমণ করেছে, ব্যাক টু ব্যাক সার্জিক্যাল স্ট্রাইক করেছে এবং যথেষ্ট সফলতার সঙ্গে করেছে। এবং আমাদের যিনি ওই একে ভারতী, যিনি আমাদের এয়ার মার্শাল, তিনি খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে আমাদের লড়াই হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পাকিস্তান এটা নিজের লড়াই বানিয়ে ফেললো। রাদার এটা হওয়া উচিত ছিল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে তখন পাকিস্তানও সেই লড়াই ভারতের সঙ্গে সামিল হতে পারত, কিন্তু এটাকে কেন্দ্র করে তুরস্ক, চায়না, আমেরিকা তারা যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান কিন্তু অবশ্যই এটা যুদ্ধ নয়, ভারত একবারও যুদ্ধ কথাটা ইউজ করেনি, কিন্তু সেই দিকে নিয়ে যাওয়ার বা সেই দিকে সেই ভাবনা থেকে যে এই কথাগুলো এসেছে সেটা বোঝা যাচ্ছে। তবে এই যে সার্জিক্যাল স্ট্রাইক বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যে পরপর লড়াই, এইটা কিন্তু নিউ নর্মাল হয়ে গেছে। নিউ নর্মাল কথাটা কিন্তু ইউজ করা হয়েছে। এই যে কথাটা, এটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কথা। তার মানে কি, এটা কিন্তু চলমান, যেখানে সন্ত্রাসবাদী কোনো জিনিস চলবে, ওয়ার অন টেরর, ইট উইল গো অন। এটা হচ্ছে আমার খুব পরিষ্কার। বেশ, আরেকটা বিরতি নেব খুব দ্রুত, বিরতির পর ফিরে এসে এই আলোচনা এগিয়ে নিয়ে যাব, সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রীর বক্তব্য খুব স্পষ্ট, পাকিস্তানের সঙ্গে কথা হতে পারে কিন্তু শুধু পিওকে নিয়েই কথা হবে সেক্ষেত্রে, আর যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে ভারত যুদ্ধ হিসেবে ধরে নেবে আগামী দিনে। যাই হোক, আমি আরেকবার একটু নীলাঞ্জন বাবুর কাছে আসবো। পাকিস্তানের সঙ্গে কথা হলে পিওকে নিয়েই হবে এখন, মানে এই যে আগে আমি জানি না, এখন হয়তো বললে পার্থ দ্বারা রেগে যেতে পারেন, বারবার কংগ্রেস আমলের কিছু ভুলের কথা হয় যে কেন পিওকে সেই সময় নিয়ে নিলাম না আমরা, ইত্যাদি ইত্যাদি। তো এখনও তো এই প্রশ্ন উঠতে পারে যে আরও একটা সুযোগ ছিল, তো সেটাকে ইউটিলাইজ করা হলো না। দেখুন, এটা সুযোগ ছিল অবশ্যই, সুযোগ তো আমাদের কাছে এখনো অনেক কিছুই আছে, আর সুযোগ চলে গেছে সেইটা আপনারা কি করে সেই সিদ্ধান্তটা নিয়ে নিলেন? আপনি বলছেন আবার ভুল করবে পাকিস্তান? না, আর ভুল কেন? আমাদের প্রথম কথা, মাননীয় প্রধানমন্ত্রী জি বলেছেন কিন্তু যে অপারেশন সিন্দুর ইজ অন, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। আর দ্বিতীয়ত হলো, পিওকে নেবার জন্য আমাদেরকে গোলা বারুদি কেন খরচা করব? আমরা যদি অন্যভাবে পাকিস্তানের কোমর ভেঙে যদি করে নিতে পারি, আপনারা দেখুন, বালুচিস্তান আলাদা হয়ে যাবে মেবি আজ থেকে 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছরের মধ্যে বালুচিস্তান আলাদা হয়ে যাবে। খাইবার পাখতুন, তারপর পাঠান, তারাও, এটার জন্য একটা আপনার পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্সটাও আপনাকে একটু মানে জানতে হয়েছে। পাকিস্তানে কিন্তু আমি যেটা বললাম, পাকিস্তান অলওয়েজ ডমিনেটেড বাই দ্য পাঞ্জাবি অরিজিন মুসলিমস, এবং ওদের সঙ্গে কিন্তু একদম একটা
মানে ঘৃণার সম্পর্ক বাকি মুসলিমদের, বালুচদের, পাঠানদের, পাখতুনদের সঙ্গে কিন্তু ঘৃণার সম্পর্ক। ফলে ওরা পাঞ্জাবিদের সঙ্গে থাকতেই চাইছে না। বালুচরা অলরেডি বিএলএ ক্রিয়েট করে বিএলএ তৈরি করেছে, তারা বেরিয়ে যাবে। পাখতুনরাও করছে, পাঠানরাও বিদ্রোহ করছে। সো পাকিস্তান এমনি টুকরো টুকরো হয়ে যাবে। প্লাস মরার ওপর খাড়ার ঘা আমরা দিয়ে দিয়েছি সিন্ধু জল চুক্তি বাতিল করে। ফলে এমনিতেই সিন্ধু জল এখন আমাদের কন্ট্রোলে, আর মেবি আজ থেকে 1 বছর 1.5 বছরের মধ্যে আরও ইনফ্রা ডেভেলপ করে কমপ্লিটলি যখন জলটা আমাদের ইন্ডিয়ার মধ্যে চলে আসে, পাকিস্তান এমনি শুকিয়ে মরে যাবে। সো তখন মানে আমাদেরকে পিওকে দখল করতে হবে না। অলরেডি পিওকের লোকজন অলরেডি তারাও কিন্তু চাইছে না যে পাকিস্তানের সঙ্গে থাকতে, কারণ এই যে প্রতিবার পাকিস্তানের ভেতর থেকে সন্ত্রাসবাদীরা এসে পিওকেতে তাদের একটা এস্টাবলিশমেন্ট করে ভারতে আক্রমণ করে এবং ভারত গিয়ে পিওকে গুড়িয়ে দিয়ে চলে আসে। ফলে হয়তো নরেন্দ্রবাবু হয়তো একটু পলিটিক্যাল হয়ে যাচ্ছে বিষয়টা, কিন্তু তাও আমি এটা জিজ্ঞাসা না করে পারছি না। ধরুন বালুচ ভারতের সঙ্গে এলো, ধরুন পিওকে ভারতের সাথে এলো, ভারতের অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে এবং যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু ইত্যাদি নিয়ে চর্চা আমাদের প্রায় প্রতিদিনকার এই প্যানেলে আমরা করি। তো সেখানে যারা এই মুহূর্তে এই দেশে সংখ্যালঘু, তাদের পরিমাণ যদি দেশে আরও বাড়ে বালুচের দ্বারা বা পিওকের দ্বারা, তো আরও সমস্যা তো মানে সেই দিকে তো সমস্যাটা জিয়েই রইল। দেখুন, ভারতবর্ষের একটা ঘোষিত নীতি আছে, ভারতবর্ষ কারো ভূখণ্ড দখল করবে না। পিওকে ভারতের ভূখণ্ড ছিল, সেটা ভারত ফিরিয়ে নেবে, কিন্তু বালুচিস্তান কখনোই সরাসরি ভারতের অন্তর্ভুক্ত হবে না। এবং শুধু তাই নয়, বা আপনি শুধু আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট কেন বলছেন, আপনি ইস্টার্ন ফ্রন্টেও দেখুন, পার্বত্য চট্টগ্রামে তারাও চাইছে না যে মানে বাংলাদেশের সঙ্গে থাকতে। পার্বত্য চট্টগ্রামে একটা বিরোধী একটা আলাদা একটা সৃষ্টি হচ্ছে। কোনোদিন যদি তারা আলাদা হয়ে যেতে চায়, ভারতবর্ষ অলওয়েজ সিম্প্যাথাইজার টু দিস সর্ট অফ পিপল। যেভাবে বাংলাদেশ যখন আলাদা হয়েছে, বাংলাদেশকে ভারত সাপোর্ট করেছে, বালুচিস্তানের প্রতি ভারতের সহমর্মিতা আছে। কালকে যদি পার্বত্য চট্টগ্রামের সেরকম কিছু হয়, ভারতের সহমর্মিতা দেখাবে। সো কিন্তু ভারত কিন্তু তাদেরকে নিজেদের দেশের মধ্যে অন্তর্ভুক্ত করবে না, এটা হলো 1 নম্বর কথা। সুতরাং আপনি যে প্রথম কথাটা বলেন সেটা পসিবিলিটি ইজ 0। সেকেন্ড থিং ইজ, আমাদের জেনারেল বিপিন রাওয়াত স্যার একটা কথা বলে গিয়েছিলেন যে ভারতকে 2টা ফ্রন্টে লড়াই করতে হয়। 2টো ফ্রন্ট, 2টো সীমান্ত, অ্যান্ড 0.5 ফ্রন্ট ইজ উইদিন দ্য কান্ট্রি। সো সেই 0.5 ফ্রন্টটা কিন্তু অলওয়েজ থেকেই যাবে। সেই লড়াইটা কিন্তু আমাদের লড়ে যেতেই হবে। বাকি সৈন্যবাহিনী, আর্মি, এয়ারফোর্স, নেভি বা বর্ডারে যারা মোতায়েন আছেন, তারা 2টো ফ্রন্ট সামলাচ্ছে। কিন্তু আমরা যারা আম জনগণ, সাধারণ লোক, সে ব্যাংকে চাকরি করুক, সে স্কুলে চাকরি করুক, সে নর্মাল 10 to 5 অফিস করছে, তাদের কিন্তু ওই 0.05 তাদের এগেনস্টে লড়ে যেতে হবে। বেশ, দীপ্তিমানদা সহমত আপনি? একদম, খুব সংক্ষেপে দাদা। উনি যে কথা বলছেন সম্পূর্ণভাবে সহমত। তার কারণ হচ্ছে ভারতবর্ষের যদি আমরা পুরো রাজনৈতিক যে পরিস্থিতি সেটাকে যদি পর্যালোচনা করি, তাহলে আজকে থেকে নয়, দীর্ঘদিন থেকে ভারতবর্ষের মধ্যে অভ্যন্তরে বসে আছে যে শত্রুপক্ষ, তারা কিন্তু অনেক বেশি ডিস্টারবেন্স আমাদেরকে দিয়েছে। আরেকটা যে কথাটা হচ্ছিল যে এই যে বালুচিস্তান, পাখতুন বা পাঠানরা যেভাবে পাকিস্তানের মধ্যে মানে বিদ্রোহ সৃষ্টি করেছে, বা পাকিস্তান ভেঙে যাওয়া কিছুদিনের মানে আর কিছুদিনের সময় লাগবে, তারপরে পাকিস্তান কিন্তু ভেঙে যেতে বাধ্য। তার কারণ হচ্ছে ভিতরের অভ্যন্তর এবং এই যে শুধুমাত্র টেরর ফান্ডকে কেন্দ্র করে পাকিস্তানের আজকে বেঁচে থাকা। এই যে কথাটা পার্থদা বলছিলেন খুব সঠিকভাবে, যে ওখানকার যে সেনাবাহিনীর কর্তারা, তাদের প্রত্যেকের ইউরোপের বিভিন্ন জায়গায়, শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেরও একই ঘটনা। ইউরোপের বিভিন্ন দেশে তারা বাড়ি করে রেখেছে। তাদের এই যে টেরর ফান্ড যেটাকে ইউজ করে পাকিস্তান, এইটাকে ঘিরেই কিন্তু ওদের অর্থনীতি চলে ওখানে। অতএব সেই টেরর ফান্ড অর্থনীতি বেশি দিন, আজকের যুগে, আজকের পৃথিবীতে বেশি দিন চলা সম্ভব না। অতএব পাকিস্তানের ধ্বংস অনিবার্য। হ্যাঁ, মানে প্রশ্নটা আমি বলছি পিওকে দেখুন, মানে দাবি তো বারবার উঠছে, কিন্তু পিওকে নিয়ে নেব মানে এটা কি সম্ভব ওইভাবে? মানে চলো নিয়ে নিই, এরকম তো নয় ব্যাপারটা। পৃথিবীতে কোনোটাই ওরকমভাবে সম্ভব না। হ্যাঁ, তবে হ্যাঁ, আশা আমরা রাখবো, কেননা এটা মনে রাখতে হবে যে পিওকে এর জন্যে কিন্তু যে অ্যাসেম্বলির কিছু সিট
সেটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীরের যে অ্যাসেম্বলি তার সঙ্গে কিন্তু যুক্ত করা আছে এবং প্রত্যেকবার সেখানে বলা হয় যে ইলেকশনস কুড নট বি হেল্ড, কিন্তু সেটা ওই টোটাল নাম্বার অফ সিটসের মধ্যে রাখা আছে। আচ্ছা। আর বালুচিস্তানের যেটা সমস্যা সেটা হচ্ছে যে বালুচিস্তান এমনকি যখন আমরা প্রশাসনিক ভারতবর্ষ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিয়া যেটা ব্রিটিশ শাসনকালে ছিল, বালুচিস্তানের ওপর কিন্তু তখনও ব্রিটিশরা কিন্তু সর্বাত্মক তাদের অধিকার কায়েম করতে পারেনি। মানে বালুচরা এমনই একটা জাতি এবং ওই অঞ্চলটা, ওই পার্বত্য অঞ্চল পাকিস্তানের টোটাল সেই গিলগিটস্তান অমুক হ্যান ত্যান, মানে ওদের ওখানে সামন্ত প্রথাটা এত প্রবল এবং মানে ওদের ওখানে আর্মি মানে ছোটোখাটো পার্সোনাল আর্মি প্রচুর আছে, এলাকাগত আর্মি অনেক আছে, মানে এটা আমি বলছি যে সরকারি আর্মির বাইরে। ফলে এই মানুষগুলোকে কন্ট্রোলে রাখা, একটা সংসদীয় গণতন্ত্রের আওতার মধ্যে তাদের আনা, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। তবে আমরা আশা রেখে যাই। আর একটা কথা যেটা হচ্ছে মানে যুদ্ধের, আমি আর একটা কথা আমার খুব স্ট্রাইকিং, যেটা এবারের যুদ্ধের আপনি যদি বলেন যে উনি, আমি জানি না উনি ডিফার করবেন কি না, যে স্ট্রাইকিং ব্যাপারটা কি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এতদিন জানতাম যে ইসরায়েলের যে আয়রন ডোম সিস্টেম যেটা বলা হতো সেটা নাকি পৃথিবীর সেরা বলা হতো, কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যে হামাসের আক্রমণের কাছে কিন্তু ইসরায়েলের সেই আয়রন ডোম কিন্তু সামলাতে পারেনি। হামাসের কাছে এবার আক্রমণ চলেছে। ভারতবর্ষ শত শত একসঙ্গে সংখ্যায় আক্রমণ, কিন্তু ভারতবর্ষের যে আয়রন ডোম সিস্টেম আমরা যেটা করেছি সেইটা কিন্তু সফলভাবে তাদের সেটা আটকাতে সফল হয়েছে। আমার মনে হয় যে এইটা আমাদের যদি মানে সুরক্ষার দিক থেকে চিন্তা করা যায়, যে রাত্রিরে আমাদের ঘুমোতে যাওয়ার সময় অন্তত আমরা এই শক্তিটা নিয়ে যেতে পারবো যে না, আমাদের সীমান্তে যারা পাহারা দিচ্ছেন তারা আমাদের জন্য তারা এই কাজটা করতে পারবেন, এইটুকু আশা রাখতে পারি। বেশ, আজকে আমি অভিষেক বাবুর আরেকটা কথা আমি জাস্ট একদম পার্থদার সময় নিয়ে আমার শেষ করতেই হবে না, যেটা কাশ্মীরের এটা নিয়ে হলো, আমি শুধু 26শে জুন 1952 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্লামেন্টে এই সংক্রান্ত যে ভাষণটা দিয়েছিলেন, যে সিজফায়ারটা কেন হয়েছিল, সেটা ভাষণটা আমি শুধু পড়ে দেখতে অনুরোধ করছি। বেশ, আমি আর সময় দিতে পারবো না কাউকে, আমি ক্ষমা প্রার্থী অভিষেক বাবুর কাছেও, কারণ অভিষেক বাবুকে আমরা পেয়েছি অনেকটা পরে। যাই হোক, আজকে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য চোখ রাখছি।